ভূগোল ও পরিবেশ বিভাগের ভূগোল প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের আজকে আমাদের আলোচনার বিষয় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের সংজ্ঞা, মহাসাগরগুলোর ভৌগোলিক অবস্থান এবং সমুদ্র তলদেশের ভূমিরূপ সমূহ। বায়ুমণ্ডল আলোচনায় বিশিষ্ট সমুদ্রবিজ্ঞানী স্যার জন মারে বলেছেন, সমগ্র ভূপৃষ্ঠের 71% জলভাগ দ্বারা আচ্ছন্ন এবং 29% স্থলভাগ দ্বারা আচ্ছাদিত। আমাদের এই ভূপৃষ্ঠে নদীনালা, খালবিল, হাওর বাওর, ডুবা, জলাশয়, হ্রদ, সাগর, মহাসাগর, পানিরাশির সম্মিলিত রূপকে বায়ুমণ্ডল বলা হয়। আকাশ থেকে স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে আমরা যদি পৃথিবীকে দেখি তাহলে মনে হবে যে আমাদের এই পৃথিবী একটি জলজ গ্রহ। বায়ুমণ্ডলের কারণেই পৃথিবীকে দেখতে এরূপ মনে হয়। বায়ুমণ্ডলের বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলা হয় এবং অপেক্ষাকৃত বায়ুমণ্ডলের ক্ষুদ্রতর জলরাশিকে সাগর বলা হয়। নিম্নের চিত্রে আমরা বিশ্বের মানচিত্রে পৃথিবীর মহাসাগরগুলোর ভৌগোলিক অবস্থান দেখাতে চেষ্টা করব। সবাইকে খাতা কলম বের করতে হবে এবং আমার সঙ্গে ড্রয়িং করতে হবে বিশ্বের মানচিত্র। প্রথমে তোমাদেরকে একটি বক্স আঁকতে হবে। স্কেল বক্সটা স্কেল দিয়ে হয় এবং স্কেল দিয়ে গোলাকার একটি বক্স আঁকতে হবে এবং এই বক্সের ঠিক মাঝখানে যে রেখাটি চলে গিয়েছে সেই রেখার নাম হচ্ছে নিরক্ষরেখা এবং সেই রেখার মান হচ্ছে 16 ডিগ্রি। নিরক্ষরেখার উপরাংশে 23.5 ডিগ্রি মান বিশিষ্ট একটি রেখা টানতে হবে, যেই রেখাকে কর্কটক্রান্তিক রেখা বলা হয় এবং নিরক্ষরেখার দক্ষিণে সমান দূরত্ব বিশিষ্ট যে রেখাটি চলে গিয়েছে সেই রেখাটিকে বলা হয় মকরক্রান্তি রেখা এবং সেই রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। এখন আমাদেরকে প্রথমে অস্ট্রেলিয়ার মানচিত্র অঙ্কন করতে হবে। মকরক্রান্তি রেখার উপর অস্ট্রেলিয়ার দক্ষিণে নিউজিল্যান্ড রাখতে হবে, তারপর ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভা, রাশিয়ার শাখালিন দ্বীপ থেকে চীন হয়ে একদম সিঙ্গাপুর চলে যেতে হবে যা নিরক্ষরেখাকে স্পর্শ করেছে। অতঃপর আমাদের বাংলাদেশে কর্কটক্রান্তি রেখার অবস্থান, বাংলাদেশ হয়ে ইন্ডিয়া হয়ে সৌদি আরব চলে যেতে হবে। অতঃপর সুয়েজ খাল অঙ্কন করতে হবে। সুয়েজ খাল থেকে আমাদেরকে সাউথ আফ্রিকা পর্যন্ত আসতে হবে। সুয়েজ খালের ঠিক বরাবর উত্তর দিকে ইউরোপের মানচিত্র অঙ্কন করতে হবে এবং ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা অঙ্কন করতে হবে। এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝখানে কোনো সাগর নেই, এই জন্য এই দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয় এবং এই দুটো মহাদেশকে একত্রে লাগিয়ে দিতে হবে। অথবা জাপান, শ্রীলঙ্কা, মাদাগাস্কার, ইংল্যান্ড এবং গ্রিনল্যান্ড আঁকতে হবে। অথবা আমাদেরকে উত্তর ও দক্ষিণ আমেরিকা অঙ্কন করতে হবে। সর্বশেষে অ্যান্টার্কটিকা মহাদেশ অঙ্কন করতে হবে। আমরা জানি একটি মানচিত্রের উপরের যে অংশ সেটা এবং নিচের অংশ দক্ষিণ, ডান পাশে পূর্ব দিক এবং বাম পাশে পশ্চিমাংশ। পৃথিবীর মানচিত্রে আমরা যদি মহাসাগরগুলো অবস্থান দেখাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। মানচিত্রের পূর্ব এবং পশ্চিম পার্শ্বে প্রশান্ত মহাসাগর হওয়ার কারণ হলো যেহেতু পৃথিবী গোল, কাজে এই কাগজকে যদি আমরা গোলাকার করে ধরি তাহলে এই পূর্ব পাশ এবং পশ্চিমাংশ একসঙ্গে লেগে যাবে। প্রশান্ত মহাসাগরের
আয়তন হলো 16,60,00,000 বর্গ কিলোমিটার এবং এর আকৃতি ইংরেজি ত্রিভুজ আকৃতির এবং প্রশান্ত মহাসাগরের পৃথিবীর মোট পানি রাশি 52% প্রশান্ত মহাসাগর ধারণ করে রেখেছে। পৃথিবীর মধ্যে দ্বিতীয় ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ মহাসাগর হল আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের আয়তন হল 8,24,00,000 বর্গ কিলোমিটার এবং এই আটলান্টিক মহাসাগর অনেকটা ইংরেজি বড় হাতের এস অক্ষরের ন্যায় এবং আটলান্টিক মহাসাগর সমগ্র ভূপৃষ্ঠের মোট পানি রাশির 25% ধারণ করে রেখেছে। পৃথিবীর মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ মহাসাগর হল ভারত মহাসাগর এবং ভারত মহাসাগর এর আয়তন 7,36,00,000 বর্গ কিলোমিটার এবং এর আকৃতি ইংরেজি বড় হাতের এম অক্ষরের ন্যায়। সমগ্র ভূপৃষ্ঠের মোট পানি রাশি 20% ভারত মহাসাগর ধারণ করে রেখেছে। অপরদিকে আমরা উত্তর মেরুতে উত্তর মহাসাগর এবং দক্ষিণ মেরুতে দক্ষিণ মহাসাগর দেখতে পাই। এছাড়াও পৃথিবীর মধ্যে যে গুরুত্বপূর্ণ সাগর এর অবস্থান রয়েছে তার মধ্যে সাগর উপসাগরের মধ্যে বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের অংশ এবং পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ সাগর হল ভূমধ্যসাগর, যা যে সাগর দিয়ে সর্বাধিক অভিগমনকারী এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপে অভিগমন করেছে। এতক্ষণ আমরা আলোচনা করলাম বায়ুমণ্ডলের সংজ্ঞা, পৃথিবীর মানচিত্রে বিশ্বের মহাসাগরগুলোর ভৌগোলিক অবস্থান। এখন আমাদের আলোচনার বিষয় হল সমুদ্র তলদেশের ভূমিরূপ সমূহ। আমাদের এই ভূপৃষ্ঠে যেমন বৈচিত্র্যময় পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, নিম্নভূমি, গভীর খাত ইত্যাদি ভূমিরূপ রয়েছে, ঠিক তদ্রূপ সাগরের নিচেও পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র খাত, ডুবন্ত শৈলশিরা ইত্যাদি বৈচিত্র্যময় ভূমিরূপ বিরাজমান। সমুদ্র তলদেশের ভূমিরূপ যদি আমরা আলোচনা করি তাহলে অবশ্যই আমাদেরকে সমুদ্র তলদেশের ভূমিরূপের চিত্র অঙ্কন করতে হবে। কাজে তোমরা সবাই খাতা কলম নিয়ে পেন্সিল দিয়ে আমার সঙ্গে সুন্দর করে সমুদ্র তলদেশে চিত্র অঙ্কন করো। প্রথমে আমরা সমুদ্র তলদেশের চিত্র যদি অঙ্কন করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই সি লেভেল অঙ্কন করতে হবে। এটা হলো সি লেভেল, অর্থাৎ সমুদ্রের যে স্তর অথবা পানি রাশি আমাদেরকে অঙ্কন করতে হবে। আমরা জানি এটা হলো স্থলভাগ এবং স্থলভাগ থেকে ধীরে ধীরে ভূমি নিচের দিকে নেমে গিয়েছে। এই অংশটাকে বলা হয় মহীসোপান। মহীঢাল গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্র খাত, ডুবন্ত পাহাড়
চিত্র সমুদ্র তলদেশের ভূমিরূপ সমূহ। অর্থাৎ সমুদ্র তলদেশের ভূমিরূপকে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্র খাত, ডুবন্ত পাহাড়, দ্বীপ ও চর ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা প্রথম আলোচনা করব মহীসোপান। মহীসোপান হল সমুদ্র থেকে ধীরে ধীরে একদিকে কৌণিকভাবে গভীর সমুদ্রে নিমজ্জিত হওয়াকে মহীসোপান বলা হয় এবং এই স্থানের যে গভীরতা 180 মিটারের অধিক নয়। মহীসোপানের বিস্তৃতির উপর সৈকতের বিস্তৃতি নির্ভর করে। যেমন কক্সবাজার সি বিচে মহীসোপান বড় হওয়ায় সেখানে বৃহত্তম পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে, যা আমরা চট্টগ্রাম উপকূলে দেখতে পাই। মহীসোপানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তটদেশীয় অঞ্চল এবং ঝিনুক অঞ্চল। তটদেশীয় অঞ্চল বলতে তীরভূমি যে স্থানে জোয়ারের পানি ওঠানামা করে সেই স্থানকে তটদেশীয় অঞ্চল বলা হয় এবং সমগ্র পৃথিবীতে তটদেশীয় অঞ্চলের মোট আয়তন 155,000 বর্গ কিলোমিটার। তটদেশীয় অঞ্চলের পর্বতে মহীসোপানের সর্বশেষ সীমা পর্যন্ত যে অঞ্চল, সেই অঞ্চলকে ঝিনুক অঞ্চল বলা হয়। ঝিনুক অঞ্চলের মোট আয়তন প্রায় 250 লক্ষ বর্গ কিলোমিটার। আমরা জানি মহীসোপানের শেষ হওয়ার পর ভূভাগ হঠাৎ খাড়া ঢালভাবে গভীর সমুদ্রে নিমজ্জিত হয়েছে। একে মহীঢাল বলা হয় এবং মহীঢালের গড় গভীরতা 180 মিটার থেকে 3650 মিটার। সাধারণত মহীসোপান অংশে ছোট ছোট প্রাণীরা ভেসে বেড়ায়, অপরদিকে মহীঢাল অংশে বৃহদাকার প্রাণীরা ঘুরে বেড়ায়। সমুদ্র তলদেশের তৃতীয় ভূমিরূপ হল গভীর সমুদ্রের সমভূমি। আমাদের এই ভূপৃষ্ঠে যেরকম সমতল ভূমি রয়েছে, সাগরের নিচেও ঠিক তেমনি সমতল ভূমি রয়েছে। তবে সাগরের নিচের যে ভূমিরূপ, সেই ভূমিরূপ পরিপূর্ণভাবে সমতল নয়। সাগরের নিচে ভূমিরূপ অনেকটা এবড়ো থেবড়ো এবং আগ্নেয় পর্বত দ্বারা আচ্ছাদিত। গভীর সমুদ্রের সমভূমির গভীরতা প্রায় 3 থেকে 5 কিলোমিটার। আমাদের পুকুরের মধ্যে যেমন সকল অংশ সমান গভীর নয়, ঠিক তদ্রূপ সাগরের নিচে সকল অংশ সমান গভীর নয়। সমুদ্র তলদেশে গভীরতম অংশকে গভীর সমুদ্র খাত বলা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম সমুদ্র খাত হল প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যার নাম হল মেরিয়ানা খাত এবং এই খাতের গভীরতা হল 10.86 কিলোমিটার। অপরদিকে সাগরের নিচে অসংখ্য ডুবন্ত পাহাড় রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। এই সকল ডুবন্ত পাহাড়কে শৈলশিরা বলা হয়। পৃথিবীর মধ্যে বৃহত্তম শৈলশিরা হল মধ্য আটলান্টিক শৈলশিরা। ইহা আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে অবস্থিত এবং এই শৈলশিরাটি রোমান্সে খাত দ্বারা দুটি অংশে বিভক্ত। উত্তর অংশের নাম ডলফিন শৈলশিরা এবং দক্ষিণ অংশের নাম চ্যালেঞ্জার শৈলশিরা। সাগরের মধ্যে আমরা অসংখ্য দ্বীপ ও চর দেখতে পাই। এই সকল দ্বীপ ও চরগুলো সি লেভেল থেকে উপরের দিকে অবস্থান করে। বাংলাদেশের বঙ্গোপসাগরে আমরা নিঝুম দ্বীপ, বাউলার চর,
চর আলেকজান্ডার, চর গজারিয়া, চর মানিক, চর জব্বার, কুতুবদিয়া, সেন্ট মার্টিনস, মহেশখালী ইত্যাদি অসংখ্য উপকূলীয় দ্বীপ ও চর দেখতে পাই। কাজেই আজকে আমাদের আলোচনা থেকে আমরা যা যা শিখলাম তা হলো বায়ুমণ্ডলের সংজ্ঞা, মহাসাগরগুলোর ভৌগোলিক অবস্থান এবং সমুদ্র তলদেশের ভূমিরূপ সমূহ। তো আমাদের ভূগোলে এই অংশে যদি আমরা ভালো নাম্বার পেতে চাই অবশ্যই আমাদেরকে ছবি প্র্যাকটিস করতে হবে। আর ছবি যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই ভালো নম্বর পাওয়া যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।